দর্শক স্বাগত নিউজ 24 সংবাদ। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস শিরোনামগুলো। প্রথমবারের মতো জামায়াতকে ছাড়াই বৈঠক করল ঐকমত্য কমিশন। সংলাপে সংবিধানের 70 অনুচ্ছেদের গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে একমত হয়েছে সব দল। পাশাপাশি সংরক্ষিত নারী আসন 100 করার ব্যাপারেও ঐক্যমত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলছেন, সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়, তবে দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে আগামী মাসের মধ্যেই জুলাই সনদের ব্যাপারে আশাবাদী তিনি। দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবিধানের 70 অনুচ্ছেদ, সংসদে নারীর প্রতিনিধিত্ব, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত অমীমাংসিত বিষয় নিয়ে বসে কমিশন। মধ্যাহ্ন বিরতিতে বের হয়ে আলোচনার অগ্রগতি প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া দলের সদস্যরা সংসদে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন বলে ঐক্যমত্যে পৌঁছেছে সব দল। সিদ্ধান্ত হয়েছে আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে, সবাই স্বাক্ষর করতে পারবেন। 70 অনুচ্ছেদের অর্থ বিল, আস্থা ভোট ছাড়াও সংসদের স্থায়ী কমিটির পদ নিয়ে ঐক্যমত্যে পৌঁছানোর কথা জানায় অন্যান্য দল। সেখানে যে স্থায়ী কমিটিগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে, ঐকমত্য কমিশন যে 4টে বিশেষ করে অর্থ সংক্রান্ত বা হিসাব সংক্রান্ত যে 4টার ব্যাপারে তাদের প্রস্তাবনা আছে, সে ব্যাপারে আমরা একমত হয়েছি। এর আগে বৈঠকে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আগামী মাসেই জুলাই সনদ ঘোষণায় সংকল্পবদ্ধ তার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন। সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারবো, সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই সহযোগিতা দেখাচ্ছেন। এদিকে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ করে জাতীয় ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি ও গণ অধিকার পরিষদ। আগাবে, কিন্তু ঐকমত্য কমিশন চলাকালীন অবস্থায় যখন দেশের বাহিরে বসে শুধুমাত্র একটি দল কিংবা এক দলের এক ব্যক্তির সাথে আলোচনা করে পুনর্বিবেচনা করার চেষ্টা করা হয় যে কবে নির্বাচন হবে কি হবে না, কিংবা সংস্কার কতটুকু হবে কি হবে না, তখন এই বিষয়টি সরকার জায়গা থেকে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। বিশেষ দলকে প্রাধান্য দেওয়া বা তাদের কেন্দ্রিক সংস্কার বা জাতীয় ঐক্যমতের আলোচনাটাকে নিয়ে যাওয়ার একটা অভিযোগ বা প্রতীয়মান হওয়ায় এই অভিযোগ জামাত সহ আরো কিছু কিছু দল করছে। বৈঠকে 30টি রাজনৈতিক দলের মধ্যে জামায়াতে ইসলামী যোগ না দেওয়ার সমালোচনা করেন কেউ কেউ। কমিশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, মঙ্গলবার যোগ না দিলেও বুধবারের বৈঠকে যোগ দেবে জামায়াত। জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে বুধবার ও বৃহস্পতিবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে ঐকমত্য কমিশন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। জানান, জামাতের সঙ্গে কথা হয়েছে, তারা আগামীকালের বৈঠকে যোগ দেবে। জামাত ইসলামীর সাথে আমাদের কথা হয়েছে, আমরা আশা করছি কালকে তারা এই টকসে জয়েন করবে। আমরা মনে করি আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, আমাদের কাজে এবং আমাদের কথায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, এবং যারা আমাদের এই জুলাই অগাস্টেরও গণ অভ্যুত্থানে ছিল, যতগুলো পার্টি যারাই ছিল, সবার প্রতি আমরা সমানভাবে নিরপেক্ষ। আমরা মনে করি এই প্রত্যেকটা পার্টি আমাদের অংশীজন। যাত্রা শুরু করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে, কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। চিফ প্রসিকিউটর জানান, গণ অভ্যুত্থানের মামলাগুলো 2 ট্রাইব্যুনালে ভাগাভাগি করে বিচার কার্য পরিচালনা করা হবে। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের 11 মাসের মাথায় বিচার কাজ ত্বরান্বিত করতে যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর। মঙ্গলবার দুপুরে বিচারকদের এই সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই আগস্টের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে, এতে কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা। এ সময় চিফ প্রসিকিউটর জানান, দলীয় স্বার্থ হাসিল করতে গিয়ে বাংলাদেশে আর কখনো যেন গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, সে কারণে গত 16 বছরে ঘটে যাওয়া সব অপরাধের বিচার করতে হবে। রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। যে বের করে আনার কাজটা প্রাথমিকভাবে করেছে জুলাই বিপ্লব। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বলেন, হুমকি দিয়ে বা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে ন্যায় বিচার থেকে সরানো যাবে না তাদের। কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে জুলাই আগস্ট গণহত্যার মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে 24 জন হাজিরের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছেন ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ সম্পন্ন করা হবে। ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল এই আদেশ জারি করেছেন এবং সে অনুযায়ী আজকে দৈনিক আমার দেশ এবং নিউ এজ পত্রিকার ফ্রন্ট পেজে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। শেয়ারবাজার কেলেঙ্কারিতে এবার ফৌজদারি মামলার আসামি হলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। প্রতারণার মাধ্যমে শেয়ারবাজার থেকে 257 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাকিব সহ মোট 15 জনের নামে মামলা করেছে দুদক। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। হাত থেকে রক্ষা করতে হবে। সাকিব আল হাসান 2022 সালে বাতিল হলেও 2018 সালে সাকিবের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি হয় দুদকের। এবার সেই দুদকের মামলাতেই আসামি হলেন খোদ এই বিশ্বসেরা অলরাউন্ডার। হ্যালো 106। শেয়ার বাজারের বিনিয়োগ নীতি লঙ্ঘন ও প্রতারণার মাধ্যমে প্রায় 257 কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব সহ এই মামলায় নাম আছে আরও 15 জন আসামির। জনাব মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু, উপনিবন্ধক সমবায় অধিদপ্তর ঢাকা, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান এবং জনাব সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা 1 সহ 15 জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের অভিযোগপত্রে বলা হয়, মামলার মূল আসামি আবুল খায়ের ওরফে হিরু শেয়ার বাজারে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করেন এবং তার এই কারসাজির অংশ হিসেবে সাকিব আল হাসান কয়েকটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেড, এই তিনটি কোম্পানির শেয়ারে তিনি বিনিয়োগ করেছিলেন এবং এই বিনিয়োগ কার্যক্রম যেটা ছিল সেটা ম্যানিপুলেট করা হয়েছে, মার্কেট ম্যানিপুলেশনের সাথে তিনিও সম্পৃক্ত ছিলেন। এদিকে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ান সিদ্দিককে আগামী 22 জুন সকাল 10টায় দুদক প্রধান কার্যালয়ে তলব করেছে দুদক। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা। ঢাকায় ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রম পুনরায় চালু করার জন্য অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রাইলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার স্টেট গেস্ট হাউস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সৌজন্য সাক্ষাতে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাংবিধানিক, বিচারিক ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে শক্তিশালী বাংলাদেশের ভিত্তি গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। জানান, আগামী মাসে জুলাই সনদ চালু করা হবে, যা ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে প্রণীত হবে। বহু বছর পর আসন্ন জাতীয় নির্বাচন উৎসব মুখর হবে বলে আশা করেন ডক্টর ইউনুস। নিজ দলের নেত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারকে 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় সাংগঠনিক কার্যক্রম থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে নারী নেত্রীকে অনৈতিক প্রস্তাবের কল রেকর্ড ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি মিথ্যা প্রমাণ করতে উক্ত নারীকে আবার চাপ প্রয়োগ করেন তুষার। পরে ওই নারী অভিযোগ করেন এনসিপির শীর্ষ নেতাদের কাছে। এইরকম ওয়ার্ড
তোমার মুখ থেকে আমি আশা করি নাই। আই এম জাস্ট সারপ্রাইজ। গেল কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে টক অব দ্য কান্ট্রিতে রূপ নিয়েছে এই কল রেকর্ড। এতে শোনা যায় এনসিপি নেতা সারোয়ার তুষার তারই দলের এক নারী নেত্রীকে বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিচ্ছেন। এই রেকর্ড ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হলে সামনে আসে আরেকটি রেকর্ড। নতুন রেকর্ডে সারোয়ার তুষার এবার চাপ প্রয়োগ করেন ওই নারীকে। তুমিও জানো আমিও জানি এই ভয়েস আমাদের, এই ছবি আমাদের, কিন্তু আমার কথা হচ্ছে যেখানে আমার নাম উল্লেখ করে না এবং আমার ছবিটাকে এক ধরনের ব্লার করে দেওয়া হচ্ছে, সেখানে আমি সামনে এসে কথা বলাটা যৌক্তিক কিনা, সেটাতে আরো আমরা ধরা খাবো কিনা, এটা জাস্ট একটু বুঝে দেখো। এটা তোমার সমস্যা একা, এটা আমারও সমস্যা। আপনি যদি এটা 3-4 লাইন লিখে দেন পুরো জিনিসটা একদম মাঠে মারা পড়বে। সির্ফ 3 লাইন। পরে বিষয়টি দলের সিনিয়র নেতাদের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী নারী। শুধুমাত্র আমি যে এই সিচুয়েশনে এনসিপিতে পড়েছি তা না, আরো কয়েকজন মেয়ে এটা মানে তুষারের শিকার, কিন্তু তারা কেউ বলে নাই, তারা কেউ সামনে আসতেছে না। বাট আমি জানতে পারতেছি, আমাকে কয়েকজন বলতেছে আপু আপনি একা না, আরো কয়েকজন মেয়ে আছে, কিন্তু তারা কেউ মুখ খুলছে না। আমি খুব ডাউন ফিল করতেছি ভাই, আই এম সরি। আমি স্পিচলেস। আমি কি বলবো, আমার কিছু বলার নাই ভাইয়া। শেষমেশ নৈতিক স্থলনের অভিযোগে সারোয়ার তুষারকে 5 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এনসিপির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতেও বলা হয়েছে তাকে। এমন অবস্থার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কোনো অপরাধ করেননি দাবি করে বলেন সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ব্যাশিং এর শিকার হয়েছেন তিনি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এ সময় নিজেকে শুধরে নিতে প্রস্তুত আছেন বলেও জানান তুষার। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। উপদেষ্টা আসিফ মাহমুদ জনগণকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে উপদেষ্টা পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার নগর ভবনে দ্রুত মেয়র পদে শপথ পাঠের দাবিতে হওয়া আন্দোলন কর্মসূচিতে তিনি এই কথা বলেন। নগর ভবনের অচলাবস্থার জন্য অন্তর্বর্তী সরকার ও তার উপদেষ্টারাই দায়ী। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দ্রুত পদত্যাগ দাবি করেন ইশরাক হোসেন। আর স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন আইন অনুযায়ী শপথ নিতে না পারলেও নাগরিক সেবার অংশ হিসেবে ওয়ার্ড সচিবদেরকে জরুরি সেবা দেওয়ার পরামর্শ দিয়েছেন ইশরাক। স্থানীয় সরকার উপদেষ্টা রাজনৈতিক ও আর্থিক অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য তার পছন্দের একজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজনৈতিকভাবে ফায়দা মেটানোর চেষ্টা করছেন। অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে জনাব সজীব ভুঁইয়ার বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি। দর্শক, এই ছিল সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।